ভারতের ইতিহাসে আজকে একটা কালো দিন, আজকে একটা বড় শোকের দিন। কেননা আপনি ইতিমধ্যেই জেনে গেছেন যে দুপুর 1:40 নাগাদ গুজরাটের আমেদাবাদ বিমানবন্দরে সেখানে একটি বিমান ক্র্যাশ করে গেছে, এয়ার ইন্ডিয়ার একটি বিমান, এবং সেখানে ক্রু এবং যাত্রী মিলে 242 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুধুমাত্র তাই নয়, বিমানটা যখন ওঠার চেষ্টা করছিল তখন রানওয়ের পাশে থাকা একটি মেডিকেল হোস্টেলের বিল্ডিং এ ধাক্কা লাগে সেখানে, এবং সেখানেই ক্র্যাশ করে যাওয়ার ফলে সেই মেডিকেল স্টুডেন্টরাও, জুনিয়র ডাক্তাররাও সেখানে মারা গেছেন। ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। ফলে খুব স্বাভাবিকভাবেই কোনো ভারতবাসী আজকে খুব একটা স্বস্তিতে নেই, ভালো নেই। কিন্তু এই যে দুর্ঘটনা ঘটেছে, এটা কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পিছনে বৃহত্তর কোনো ষড়যন্ত্র রয়েছে? দুটি তত্ত্ব উঠে আসছে, যেটাকে কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা যদিও এখনই বলার মতো জায়গায় আসেনি। বিমানের একটা বিশেষ অংশ থাকে, ব্ল্যাক বক্স বলা হয়, যেটার মধ্যে বিমানের শেষ মুহূর্তের যে জিনিস রয়েছে সমস্ত কিছু ডিটেল সেখানে থাকে। সেই ব্ল্যাক বক্স যতক্ষণ না উদ্ধার হচ্ছে, সেটার ডিটেলিং এ জানা যাচ্ছে, ততক্ষণ অবধি একদম নিশ্চিত করে কিছু বলা যাবে না। এখন তড়িৎ গতিতে উদ্ধার কাজ চলছে। খুব সম্ভবত কেউ বেঁচে নেই। এবং গুজরাটে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, বিজয় রূপানী, অর্থাৎ নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হলেন তখন গুজরাটের দায়িত্ব দেওয়া হয় আনন্দীবেন প্যাটেলকে। এবং আনন্দীবেন প্যাটেল তিনি যখন রাজনৈতিক সন্ন্যাস নেন, তাকে রাজ্যপাল করা হয়, তখন তার স্থলাভিষিক্ত হন এই বিজয় রূপানী। সেই বিজয় রূপানী তিনিও যেহেতু লন্ডনগামী বিমান ছিল, সেই বিমানে যাত্রী ছিলেন। কেননা লন্ডনে তার কন্যা থাকেন, তার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। বিমান দুর্ঘটনায় খুব সম্ভবত তিনিও মারা গেছেন। ফলে দ্রুত গতিতে সেখানে উদ্ধার কাজ চলছে, এবং সেখানকার প্রশাসন থেকে আরম্ভ করে ভারত সরকার সবটাই দেখছে। এখনই এই নিয়ে কথা বলার জায়গা আসেনি, কিন্তু তার মাঝখানে দুটো কথা উঠে আসছে যেটা কিন্তু মারাত্মক। কোন দুটি কথা এবং কেন সেগুলো নিয়ে এত আলোচনা হচ্ছে? আহমেদাবাদ প্লেন ক্র্যাশ ঠিক কি করে দুর্ঘটনা ঘটলো বোঝানোর চেষ্টা করলেন তেজস যুদ্ধবিমান চালানো বাঙালি পাইলট। একজন বাঙালি পাইলট রয়েছেন, তিনি একটা কথা বলছেন, এবং যেটা ইতিমধ্যেই কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে গেছে। এবং শুধু তিনিই নয়, যারাই এই ধরনের বিমান চালান, তারাই কিন্তু এই তত্ত্বটা সামনে নিয়ে আসছেন, এই প্রশ্নগুলো নিয়ে আসছেন, আর সেটাই কিন্তু নতুন করে ভাবাচ্ছে যে তাহলে কি হচ্ছে এটা। এখানে যেটা বলছে, আমি একদম কোট আনকোট তার কথাটা পড়ে শোনাচ্ছি আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে যে কোন জায়গাটাই তিনি পয়েন্ট আউট করছেন এবং কেন এই ষড়যন্ত্রের তত্ত্বটা উঠে আসছে। তিনি বলছেন, এই নিয়ে মুখ খুললেন তেজস যুদ্ধ বিমানের প্রাক্তন বাঙালি পাইলট তথা বর্তমানে বেসরকারি উড়ান সংস্থার পাইলট শুভাগত জোয়ারদার। গ্রুপ ক্যাপ্টেন বলছেন, মানে তার বর্তমান ডেজিগনেশন হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন। এই বিমানটি এর আগে অনেকটা একাধিক জায়গা ঘুরে এসেছে। যদি বিমানেরই সমস্যা হতো তাহলে সেই যাত্রা আগেই বাতিল হতো। তিনি বলেন, এর আগে প্লেনটা দিল্লি থেকে আমেদাবাদ গিয়েছে, বুধবার এই বিমানটা প্যারিস থেকে দিল্লি এসছে। তাই তদন্ত হলে বাকিটা জানা যাবে। কি হয়েছে এটা এখনই বলা যাবে না। এটা পয়েন্ট নাম্বার ওয়ান। দেখুন, এই যে বিমানটা ক্র্যাশ হয়েছে, এখানে একটা তত্ত্ব অনেকেই বলছেন যে বিমানে অনেক জ্বালানি ছিল, সেই জন্য নাকি ক্র্যাশ করেছে। বিমানে জ্বালানি ছিল মানে আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার গাড়ির একটা ফুয়েল ট্যাঙ্ক আছে, সেই ফুয়েল ট্যাঙ্কের একটা ক্যাপাসিটি আছে। তার বাইরে গিয়ে তো আপনি সেখানে তেল নিতে পারবেন না, যে আলাদা করে তেল নিয়ে সাইডে কোথাও রেখে দেবেন, এরকম তো হয় না। সুতরাং বিমানের ক্ষেত্রেও সেই জায়গাটা হয়। যখন এরকম দীর্ঘ পথে যাত্রা করতে হবে, মানে এটা দিল্লি থেকে আমেদাবাদ এসছে, আমেদাবাদ থেকে সরাসরি কিন্তু লন্ডন উড়ে যাবে, এই যে দীর্ঘ যাত্রাপথটা কভার করতে হবে, তার একটা জ্বালানি নেওয়ার ক্যাপাসিটি আছে, কতখানি লাগবে। এবং শুধুমাত্র তাই নয়, বিমানের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা হয় যে আপৎকালীন একটা ল্যান্ডিং এর ব্যাপার থাকে। অনেক সময় বিমানে কি দেখা যায়, ধরুন আপনি দিল্লি থেকে বা মুম্বাই থেকে কলকাতা আসছেন, তাহলে কলকাতা হচ্ছে আপনার এয়ারপোর্ট, ডেস্টিনেশন এয়ারপোর্ট। কিন্তু এমন কিছু অবস্থা হয়ে যেতে পারে কলকাতা এয়ারপোর্টে যে আপনার প্লেনটা সেখানে ল্যান্ড করা গেল না। ঝড় বৃষ্টি হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, কলকাতা এয়ারপোর্টে কোনো প্রবলেম হতে পারে, মানে আমি আপনাদের বোঝাবার জন্য বলছি। তখন কি করা হবে, কলকাতাতে আর আপনাদের ড্রপ করা হবে না। এই বিমানটার একটা নিয়ারেস্ট সাপোর্টিং এয়ারপোর্ট থাকবে, সেই এয়ারপোর্টে গিয়ে আপনাদের ড্রপ করা হবে। কেননা ওখানে ড্রপ করা যাচ্ছে না, যেটা আপনার ডেস্টিনেশন ছিল সেখানে আপনাকে ড্রপ করা যাচ্ছে না। তো কলকাতার ক্ষেত্রে ভুবনেশ্বর। সুতরাং এখানে যে জ্বালানি যেটা থাকে সেটা হচ্ছে ধরুন মুম্বাই থেকে কলকাতা বিমান হচ্ছে, তো এই পথটা যতখানি জ্বালানি লাগবে সেইটা, প্লাস এইখান থেকে যদি ভুবনেশ্বর যেতে হয় সেই জ্বালানিটাও কিন্তু থাকবে, যদি আমাকে আপৎকালীন সেই সিচুয়েশনটার মধ্যে যেতে হয়। সুতরাং সেই অনুযায়ী ক্যাপাসিটি গুলো তৈরি করা হয়। তাহলে সেই জ্বালানির জন্য এটা ক্র্যাশ করে গেছে, সেই ওয়েটটা নিতে পারেনি, এটা সম্পূর্ণ ভ্রান্ত তথ্য।
এবার তাহলে একটা যেটা হচ্ছে যে বিমানটার মধ্যে কিছু টেকনিক্যাল ত্রুটি ছিল, এই জায়গাটাই উঠে আসে সেই টেকনিক্যাল ত্রুটির জন্যই এই বিমানটা ক্র্যাশ করে গেছে, এটা কেউ ধরতে পারেনি। এবার সেই জায়গাটাই শুভাগত জোয়ারদার যেটা তুলে ধরছেন যে এটা তো এরকম নয় যে আহমেদাবাদ এয়ারপোর্ট থেকেই প্লেনটা ছাড়লো আর তারপরে ক্র্যাশ করে গেল, তাহলে বোঝা যেত যে যে যান্ত্রিক চেক গুলো করা হয় সেটা আহমেদাবাদ এয়ারপোর্টে ঠিকঠাক হয়নি। এই বিমানটা তার আগে দিল্লি থেকে আহমেদাবাদ এসছে, মানে আহমেদাবাদে এর ফুয়েলিং ছিল বা স্টপ পিট ছিল, সেইখান থেকে এবার লন্ডন উড়ে যাবে। তাহলে দিল্লি এয়ারপোর্টে একবার চেকিং হয়েছে, আহমেদাবাদ এয়ারপোর্টে একবার চেকিং হয়েছে, কোথাও এই ত্রুটিটা যেটা রয়েছে সেটা ধরা পড়েনি। এবার বলবেন যে ভারতের যারা এয়ারপোর্টে রয়েছেন তাদের মধ্যে একটা ক্যালাসনেস ছিল, তারা হয়তো ঠিকভাবে কাজটা করেননি, সেই জন্য হতে পারে। সেই জন্যই এই পয়েন্টটাও খুব গুরুত্বপূর্ণ যে বুধবার মানে গতকাল এই বিমানটা প্যারিস থেকে দিল্লি উড়ে এসছে, অর্থাৎ প্যারিসের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সেখানেও কিন্তু এটার চেকিংটা হয়েছে। এটা শুধুমাত্র যান্ত্রিক ত্রুটি হয়েছে এইভাবে এটাকে এত সহজে উড়িয়ে দেওয়া যায় না। এবার তাহলে 2 নম্বর একটা তথ্য উঠে আসছে, তাহলে কি যারা পাইলট ছিল তাদের অকর্মণ্যতা ছিল, অপদার্থতা ছিল, বা তাদের মধ্যে কোনো রকম ষড়যন্ত্রের ব্যাপার ছিল, সেই জন্য এই কারণ হয়েছে? সেই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত তিনি দিয়েছেন। তিনি বলছেন অপরদিকে বিমানে যে পাইলটরা ছিলেন তারাও যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। জানা যাচ্ছে এই বোয়িং 787 AI-171 লন্ডনগামী বিমানের যিনি প্রাথমিক চালক ছিলেন তার বিরাট অভিজ্ঞতা। তার নাম হচ্ছে সুমিত সবরওয়াল। তার অভিজ্ঞতা হচ্ছে 8,000 ঘন্টার উপরে, মানে 8,000 ঘন্টা তিনি ফ্লাই করিয়েছেন। এই অভিজ্ঞতা একদিনে হয় না। কতখানি পারদর্শিতা তার রয়েছে, কত কঠিন পরিস্থিতি তিনি সামাল দিতে পারেন সেটাই কিন্তু এখানে করছে। এমনকি তিনি বিমান প্রশিক্ষকও ছিলেন। তিনি শুধুমাত্র যে পাইলট ছিলেন তা নয়, তিনি ভবিষ্যৎ প্রজন্মের যারা পাইলট তাদেরকে তৈরি করছিলেন, মানে কতখানি এক্সপিরিয়েন্স মানুষ সেই সেই পাইলটটি ছিলেন একবার ভাবুন। সুতরাং পাইলটের ব্যর্থতা আছে এত সহজেও এই এই কথা বলেও কিন্তু এই জিনিসটাকে উড়িয়ে দেওয়া যায় না। এবার তাহলে আরেকটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে যে সোর্স ইঞ্জিন। কেননা তিনি এদিন বলছেন প্লেনকে হাওয়াতে উড়িয়ে রাখে মূলত সোর্স ইঞ্জিন। যদি ইঞ্জিনের ত্রুটি হয় তাহলে বিমান চলাচলের ক্ষেত্রে মুশকিল হতে পারে। কিন্তু এরপরেই তিনি যে পয়েন্টটা উল্লেখ করছেন সেটা মারাত্মক। প্লেনটা 500 থেকে 600 ফিট হাইট অব্দি ওঠে, চাকা তুলে নেওয়া হয়, মানে ফ্লাইটটা তো প্রথমে রান করে তারপর সেটা ফ্লাই করে, যখন হয় তখন চাকাটা কিন্তু ভেতরে ঢুকিয়ে নেওয়া হয়, সেই চাকাটা তুলে নেওয়া হয়। কিন্তু ভিডিওয় দেখা যাচ্ছে চাকা নামানো, মানে আবারও চাকাটা নামিয়ে দিয়েছে। মানে ওরা কি নামছিলেন? প্লেনটা যেভাবে নামছে মনে হচ্ছে জোরপূর্বক নামানোর চেষ্টা করা হচ্ছিল, বিমানকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছিল। প্রবলেমটা হয়ে গেছে, পাইলটরা বুঝে গেছেন কোন রকম এমার্জেন্সি ল্যান্ডিং করে যদি বাঁচানো যায় সেই চেষ্টাটা তারা করছিলেন। তার মানে এবার ওই যে একটা লাস্ট লাইন আমি ইয়েলো মার্ক করে দিয়েছি দেখুন, মাঝে কিছু একটা ঘটনা ঘটে, ওই জায়গাটাই খুব ইম্পর্টেন্ট। তিনি কিন্তু সেইটাকেই ইঙ্গিত করে দিচ্ছেন। অর্থাৎ এটা তো দুর্ঘটনা হয়েছে, ভয়ঙ্কর ভাবে মানুষের প্রাণ গেছে, শুধুমাত্র বিমানের মধ্যে যারা ছিলেন তারাই নয়, আশপাশের যে বিল্ডিং ছিল সেখানে ক্ষতি হয়েছে, মেডিকেল স্টুডেন্টদের প্রাণ গেছে, এটা তো একটা ভয়ঙ্কর দিক রয়েছেই। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই ঘটনাটা ঘটলো কি করে, সেটা এত সহজে উড়িয়ে দেওয়ার জায়গা নয়, নিছক দুর্ঘটনা বলে উড়িয়ে দেওয়া যাবে না। এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে সত্যি যদি এটা দুর্ঘটনা না হয়, ষড়যন্ত্রই হয়ে থাকে, তাহলে ষড়যন্ত্রটা করছে কে? আর এইখানেই আর একটা তথ্য, আর একটা মিডিয়ার রিপোর্ট সামনে আসছে যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা বলা হচ্ছে যে অপারেশন সিঁদুরের পর ভারতকে নিচু দেখানোর চেষ্টা, আহমেদাবাদের দুর্ঘটনা কি আত্মঘাতী হামলা, ঘনীভূত হচ্ছে আশঙ্কা। দেখুন, এই যে অপারেশন সিঁদুর হয়েছে সেই অপারেশন সিঁদুরের পর অনেকের বলবোলা, এবং সেটা ভারতবর্ষের মধ্যে বলছি না, আন্তর্জাতিক স্তরে অনেকের বলবোলাও কিন্তু ভারতবর্ষ বন্ধ করে দিয়েছে। কাদের বলবোলাও বন্ধ করে দিয়েছে? পাকিস্তানের কথা তো ছেড়েই দিন। পাকিস্তান তাদের কি অকাত রয়েছে সেই জায়গাটা ভারতীয় সেনারা দেখিয়ে দিয়েছে। ফলে পাকিস্তান কিন্তু সন্ত্রাসবাদের আঁতুর ঘরে যে জায়গাটা ছিল, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ করে বিশ্ব থেকে টাকা কামানোর যে ধান্দা ছিল সেইটা বড়সড় ধাক্কা খেয়েছে। ফলে সেই দিক থেকে আঘাত নেমে আসতে পারে। 2 নম্বর যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চীন। চীন এখানে তাদের যুদ্ধ বিমান থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাকিস্তানকে দিয়েছিল ব্যবহার করতে, কিন্তু সেগুলো যে কতখানি ভোঁতা অস্ত্র সেটা ভারতবর্ষ প্রমাণ করে দিয়েছে। ফলে যে বিশ্বের অস্ত্রের মার্কেট রয়েছে সেই অস্ত্রের মার্কেটে কিন্তু চীনা চীনা অস্ত্রগুলো খুব বড় ধাক্কা পেয়েছে। ভারতের অস্ত্র যেখানে বুকিং অসম্ভব রকম বেড়ে গেছে, সেখানে ভারতের অস্ত্র নিতে চাইছে বিভিন্ন দেশ, ভারতের সঙ্গে সামরিক চুক্তি বাড়াতে চাইছে, সেখানে চীনের অস্ত্রকে কিন্তু রিজেক্ট করছে। আর
অর্থনীতি, দেশীয় অর্থনীতির ক্ষেত্রে কিন্তু এই অস্ত্র ব্যবসা একটা বড় জায়গা। তাহলে সেই জায়গা থেকে চীনও কিন্তু ভারতকে নিয়ে যে খুব একটা খুশি আছে এরকম নয়। চীনকে চীন থেকে পাকিস্তানকে পরবর্তী প্রজন্মের ফিফথ জেনারেশন যে জেট গুলো রয়েছে, যুদ্ধ বিমান রয়েছে, সেগুলো দেয়া হচ্ছে। চীনের হাত নেই তো এখানে। ৩ নম্বর, যেটা আরো গুরুত্বপূর্ণ, যারা এতদিন ভারতবর্ষের ছদ্ম বন্ধু থেকে সেজে থাকার চেষ্টা করেছে, ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা, তারাও কিন্তু ভারতকে নিয়ে খুব একটা খুশি নয়। বিভিন্ন জায়গায় বুঝিয়ে দিচ্ছে। কেন? কেননা দুটো তত্ত্ব সেইখানে আছে যে আমেরিকার যে পারমাণবিক অস্ত্র সেটা পাকিস্তানের লুকোনো ছিল, আর সেই জায়গাটাই হিট করে দিয়েছে ভারতবর্ষ। আমেরিকার যে মুখোশ ছিল সেটা কিন্তু বিশ্বের সামনে খুলে গেছে। এমনকি তাদের যেসব অস্ত্র ফস্ত্র ছিল যেগুলো চীন ইউজ করেছে, সেই জায়গাটাতেও সেগুলো যার কোনো কাজের কাজ করে না সেটাও ভারতবর্ষ প্রমাণ করে দিয়েছে। ফলে এই জায়গা থেকে ভারতবর্ষ আগামী দিনে আমেরিকার সঙ্গে কোনো রকম যুদ্ধ চুক্তি বা এই অস্ত্র চুক্তি এই ধরনের কিছু করছে না, তারা রাশিয়ার উপর ডিপেন্ডেন্সি করছে। ভারত রাশিয়া যত কাছাকাছি আসছে ততই মহাশক্তিধর দেশগুলো তারা কিন্তু আতঙ্কিত হচ্ছে। ফলে এই সমস্ত যে আন্তর্জাতিক পলিটিক্স রয়েছে, সেই জায়গা থেকে ভারতকে কোথাও খাটো দেখানোর চেষ্টা, ভারতের আহ, যে অস্ত্র মার্কেট আছে সেইটাকে আঘাত করা, ভারতের নিরাপত্তা জনিত যে জায়গা আছে সেই জায়গাটাকে একটা কোথাও দেখা, এই জন্য স্যাবোটেজ করানো হয়নি তো? এই প্রশ্নটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে আহমেদাবাদের যে দুর্ঘটনা হয়েছে, সেই দুর্ঘটনা নিছক দুর্ঘটনা বলা এত তাড়াতাড়ি এই এই জায়গাটা আসেনি। একদিকে যেরকম আহ চেষ্টা করা হচ্ছে যদি কাউকে জীবিত পাওয়া যায়, সেই উদ্ধার কার্য চলছে, সেই কাজ তো চলছে। তার পাশাপাশি একটা বড় ইঙ্গিত, যদি সত্যি এর পিছনে ষড়যন্ত্র থাকে, তাহলে এই একটা আঘাতে কিন্তু থেমে থাকবে না। আগামী দিনে আরো বেশি রকম কিন্তু এখানে এই ধরনের হতে পারে। ফলে সেই কূটনৈতিক জায়গাটা, সেই আভ্যন্তরীণ সুরক্ষা জায়গা, সেই জায়গাটাকেও কিন্তু ভাবতে হচ্ছে। আর তাই এই আমেদাবাদ দুর্ঘটনায় যে ব্ল্যাক বক্স টেস্ট হবে, বা সেই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল নিতে চলেছে। ফলে ফলে এই যে আমেদাবাদের দুর্ঘটনাটা হলো, একদিকে যেরকম শোকের আবহ রয়েছে, কিন্তু শুধুমাত্র শোক পালন করেই এই জায়গাটাকে থামিয়ে রাখলে হবে না। এর পিছনে কি রয়েছে, কোন চক্র রয়েছে, কেন এই ঘটনা ঘটলো, সেই জায়গাটাও কিন্তু এই শোকের আবহে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের জন্য, খুঁজে বার করার জন্য। মিডিয়া মহলে কিন্তু এটাই এখন সব থেকে বড় চর্চার জায়গা। কি বলবেন? সত্যিই আমেদাবাদ দুর্ঘটনার পিছনে কি ছিল, কেন হয়েছে? আন্তর্জাতিক ষড়যন্ত্রের যে তত্ত্ব হচ্ছে সেটাই কি ছিল, নাকি এটা কোথাও একটা ভারতেরই গাফিলতি, ভারতেরই ব্যর্থতা, যেটা আবার বিভিন্ন বিরোধীরা এখন থেকেই বলার চেষ্টা করছে, সেই জায়গাটা রয়েছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।